আচ্ছা। কে? রুমন, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আহ, আপনার প্রাথমিক শিক্ষা ও শৈশবের জীবনের গল্প বলেন একটু সংক্ষেপে। আসলে আমি 2012 সালে এসএসসি পাশ করি এবং আমি পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ গ্লোবাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি এবং পরবর্তীতে আমি বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখান থেকে ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করি। ট্রিপলিতে। আমার পড়াশোনা আর কি, এই তো। ট্রিপলিতে পড়াশোনা করে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন? ও আসলে ভাইয়া, দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সিদ্ধান্তটা অনেক ভাবে আসছে, কারণ আমি আমি যেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আমি ত্রিপলিতে বিএসসি করার পরে তো আমি প্রথমত আমি যদি শুরু থেকে বলি আর কি। তো আমি আমার পড়াশোনা জীবন আমি পার্ট টাইম জব করেই শেষ করেছি মানে বলা চলে, কারণ আমি যখন ডিপ্লোমা করি তখন আমি একটা পরিবহন কোম্পানিতে জব করতাম। তারপরে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য যখন ঢাকায় যাব, সেখানে আমি প্রতিষ্ঠানে জব করতাম, গ্রামীণ ট্রাভেলস। এটা একটা মানে অনেকেই জানেন যে বাংলাদেশের জনপ্রিয় একটা রাজশাহী রুটের যে বাস কোম্পানি। আমি এখানে হেড অফিসে অ্যাডমিন হিসেবে ছিলাম, হেড অফিসে। এবং পরবর্তীতে আমি আমি বেশ কয়েকটা কাউন্টারেও ছিলাম। তো একান্ত এটা আমার পড়াশোনা খরচ চালানোর জন্য আমি এটা এটা করেছি এবং পাশাপাশি আমার পড়াশোনাটা শেষ করেছি। এর মধ্যেই যে আপনি যেটা প্রশ্ন করলেন আর কি, যে কেন দক্ষিণ কোরিয়া বা বিদেশ যাওয়ার আহ, প্রসঙ্গটা আসলো কিংবা কেন আপনি আগ্রহী হলেন। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, যেহেতু দক্ষিণ কোরিয়ায় অনেক মানুষ থাকে, তো একটা ট্রেন্ড চলে আসছে আমাদের জেলায় যে আহ, কাউকে দেখে যে আপনি নিজের অ্যাম্বিশন মানে মেক করা। তো আমি এরকম আমার অনেক বন্ধু বান্ধব আমার, যাই হোক লাইভে আছি না মানে এটা না বললেই নাই, আমার আমার খুবই ক্লাস মানে খুবই কাছের ক্লোজ বড় ভাই মুসাব্বের মুসাব্বের আলী, ও আমার গ্রামের, এবং আমরা খুবই মানে একসাথে ছোটবেলা থেকে অনেক মধুর সময় কাটাইছি। ও সে কোরিয়ায় আসে, তারপর থেকে আমি যখন পড়াশোনার জন্য ঢাকায় গেলাম, তখন একরকম মানে সেও আমাকে বলে যে কোরিয়া যাওয়ার জন্য, কোরিয়ায় ভালো কিছু করতে পারবি তো। আহ, খুব মানে যেহেতু আমারও দেশের বাইরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা চলে আসে, যে বন্ধু বান্ধব বিদেশে ভালো জীবনযাপন করছে, সেই দিকে আমার একটা আগ্রহ সৃষ্টি হয়। তো এইখান থেকে মূলত প্রথম আমার জীবনে মানে বিদেশের ফুল ফোটায় যে না, বিদেশ যেতে হবে, হয়তো যেতে পারলে হয়তো ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, কিন্তু এর মধ্যে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে, ভাষা শেখা, তারপর মধ্যে একটা মানে অনেক বড় একটা ধৈর্যের ব্যাপার। তো আমি আবার হয়তো বলবো সামনে কথা আসলে। তো এখন বলেন, এই তো। একদম মানে অনেক কর্মময় জীবন পার করছেন দেশেও, এবং বিদেশে তো কর্মমুখর জীবন পার হচ্ছেই। তো এরকম কিন্তু বাংলাদেশে দেখা যায় না। ছেলে পেলে দেখা যায় যে পড়ছে, অনার্স করছে, বাপের পয়সায় পড়াশোনা করছে। সেই জায়গা থেকে হলো আপনার গল্পটা একেবারেই ভিন্ন রকম। যে আহ, যখনই ডিপ্লোমা শুরু করছেন সেই সময় থেকেই হলো জি জি। উপার্জন করছেন, আবার হলো নিজের পড়াশোনার খরচ নিজেই চালিয়েছেন। আপনাকে জি ভাই। আলাদা করে একটা অভিনন্দন জানাই, এবং আপনার এই গল্পটা অনেকের জন্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার হবে। জি ভাইয়া, আমি আমার এই আমার জীবনের গল্প আমি কাউকে শোনাতে পেরে, যদি আমার এইটা থেকে কেউ কোনো শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে এখানে আমারও সার্থকতা থাকবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল আপনাকে? আসলে যখন আমি প্রথম দক্ষিণ কোরিয়া যাবার, যে আমি বললাম যে আমার এক কাজিন মানে আমার
বন্ধু বলেন, কাজিন বলেন, সে যখন কোরিয়ায় আসলো, দেন ও অনেকভাবে হচ্ছে মানে বলতো, মানুষের জীবনযাপন দেখে কিন্তু অনেক সময় আমরা প্রলোভিত হই যে আরেকজন, আমার পাশের আরেকজন ভালো কিছু করছে, এটা দেখে কিন্তু আমাকে ভালো লাগে, যে আমার মনে আকাঙ্ক্ষা জাগতে পারে যে আমিও হয়তো তার মতো করতে পারি, আমি যদি চেষ্টা করি আর কি। দেন আমি ঢাকায় হচ্ছে টিকেএলসি এডুকেশন নামে একটা প্রতিষ্ঠানে, আহ, এর মধ্যে হচ্ছে এক সময় হঠাৎ মানে আমি পাসপোর্ট করে রাখি, পাসপোর্ট করা ছিল আমার, তো এর মধ্যে হঠাৎ হচ্ছে সার্কুলার দিল, সে সময় লটারির মাধ্যমে করে আসা যায় প্রথম। তো আমি আমার, হ্যাঁ আমি আমি হচ্ছে লটারিতে হচ্ছে লটারির ফর্ম পূরণ করলাম, তো এর মধ্যে আমার হচ্ছে লটারিতে নাম চলে আসলো মাশাআল্লাহ প্রথমবারেই। আচ্ছা হ্যাঁ, তো দেন আমি হচ্ছে যখন আমার নাম আসলো, তখন আমি, যেহেতু আমি পার্ট টাইম জব করি, আমার ইউনিভার্সিটি আবার ক্লাস আছে আমার, তখন আমার জীবনের তখনকার যদি শিডিউলটা কাউকে বলি, মানে অনেকে আর কি, মানে এটা মানে কল্পনা আমার নিজেরই কল্পনায় আসে না এখন যে আমি তখন কেমন করে করছি। মানে দেখেন যে আমি পরিবহন কোম্পানিতে চাকরি করি, সকাল 6টায় আমার ডিউটি শুরু হয়, সকাল 6টায়, প্রাইভেট জব। তো সকাল 6টা থেকে আমি 2টা পর্যন্ত আমি ডিউটি করি, দুপুর 2টা থেকে ডিউটি করি, 1 ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম আমার, আমি 3টায় হচ্ছে ইউনিভার্সিটিতে যাই, ইভিনিং শিফট ট্রিপলি, যেহেতু আমি ডিপ্লোমা হোল্ডার, তো ইভিনিং শিফটে আমি হচ্ছে বিএসসি করছি। তো 3টা থেকে বিকাল 3টার দিকে আমি মানে 1 ঘন্টা লাঞ্চ টাইম সেরে আমি ইউনিভার্সিটিতে চলে যাই, 3টা থেকে 6টা পর্যন্ত আমি হচ্ছে ইউনিভার্সিটি ক্লাস করি, অনেক 3টা পরিশ্রম। থেকে 6টা, এবং 6টা থেকে হয়তো 1-1.5 ঘন্টার গ্যাপ শেষ করে সন্ধ্যা 7টা থেকে প্রায় রাত 9টা 10টা পর্যন্ত আমি হচ্ছে এই কোরিয়ান ভাষা শেখার ক্লাস করেছি ঢাকায়। হ্যাঁ, মানে এইরকম ভাবে এটা কিন্তু সার্কেল, এটা চলতে থাকছে। তো আমি এখানে হচ্ছে ভাষা শেষ করি, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে আমি বলে দেই, আহ, আমি হচ্ছে কোরিয়ান ভাষা মোটামুটি একটু মানে আয়ত্তে আসলো, যেহেতু এটা একটা বিদেশি ভাষা, তবে চেষ্টা করলে কিন্তু অবশ্যই আহ, সম্ভব। মানে, হ্যাঁ অবশ্যই, কোনো কিছু যদি আমি একবার না না পারি, আমি 100 বার করলে অবশ্যই সেটাতে একসময় দক্ষ হব, মানে এরকম একটা কনফিডেন্স ছিল আমার, তো আমি এরকমটা করেছি আর কি। দেন আমি বিএসসি শেষ করলাম, মানে এর মধ্যে হচ্ছে আমার পড়াশোনা শেষ সেই সময়। তো আবার হচ্ছে আমি এখানে পরীক্ষা দিলাম, তো আমি প্রথমবার আমার মানে উম, সবার জানা দরকার আর কি, মানে আমি কিন্তু আহ, সফল হইতে পারি নাই, খুব অল্প মার্কসের জন্য। সেই সময় 135-এ হচ্ছে পাস ছিল, মানে কোরিয়ান ভাষায় কেউ যদি 135 পায়, তাহলে সে কোরিয়ায় তার সিভি যাবে, তার আগ পর্যন্ত সে জব ফর্ম পূরণ করতে পারবে না, জাস্ট অনলি পরীক্ষা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো দেন আমি হচ্ছে যখন এই জব ফর্ম পূরণ করলাম, এবং সে সময় আমার পড়াশোনা শেষ, কিন্তু দেখলাম যে আমি 130 পেয়েছি ফার্স্ট টাইম। এবং আমার পরিশ্রমটা তো আমি বলেছি, আমি যদি আরো ভালো সময় পাইতাম পড়াশোনার, তাহলে ইনশাল্লাহ আমি তখনই হয়তো ভালো করতে পারতাম। কিন্তু আমি যেহেতু পড়াশোনা, মানে আমার জব, পড়াশোনা, আবার একাডেমিক পড়াশোনা, আবার হচ্ছে কোরিয়ান ভাষা শেখা, আমি তিনটাকে আসলে ওইভাবে আমি খুব একটা মানে সফল হইনি ফার্স্ট টাইম। হ্যাঁ, তো আমি আমি কিন্তু তখন 130 পেয়ে আমি বাদ পড়ে যাই। তবে আমি নিরাশ হই নাই, তবে আমি নিরাশ হই নাই। তো আমি যে একটা ভাষা শিখলাম, এই দক্ষতাটা কিন্তু আমার মধ্যে থেকে গেল। আমি কোরিয়াতে সেই সময় আসতে পারি নাই, তো এইটার জন্য আমার যে মানে খুব একটা ক্ষতি হয়েছে এরকম না। তো দেন আমার অলরেডি বিএসসি শেষ, ট্রিপলি আমি শেষ করলাম। এখন আমি হচ্ছে মনে মনে প্ল্যান করলাম যে যেহেতু আমি দীর্ঘদিন পরিবহন সেক্টরে ছিলাম, তো এখন আমার মনে হয় যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেছি, তো আমার এই সেক্টরে যাওয়া মনে হয় যে আসলে খুব একটা জরুরি, যেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিং। তো আমি সেই সময় বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করতে থাকলাম। কোরিয়ান ভাষা জানি কিংবা শিখেছি, সেটা হচ্ছে আমার কাছে তখন 4 সাবজেক্ট। কিন্তু অনেক সময় আমাদের এই দক্ষতাটা আমাদের জীবনে কখন কোন ভাবে কাজে লেগে যায়, এটা কিন্তু আসলে আমরা বুঝতেও পারি না। জীবনের মোড় ঘুরিয়ে এমনি ভাবে আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমি চাকরির ভাইবা দিতে থাকি, এবং
বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লিকেশন করতে থাকি। তো বাংলাদেশের চাকরির বাজার তো আমি ছাড়াও আপনার হয়তো অনেক শ্রোতারাও হয়তো অবগত থাকবেন যে আহ, মানে প্রায় 2019-20 সালে এটা সো হার্ড। তখন এখনো এখনো চাকরির বাজার খুব একটা ভালো না। তো তখনও ভালো ছিল না। তো আমি সেই সময় আমি হচ্ছে একটা পেপার মিলে ভাইবা দিই। এটা হচ্ছে ক্রিয়েটিভ পেপার মিল, এটা হচ্ছে রূপগঞ্জে অবস্থিত। আমি এখানে যখন ভাইবা দিতে গেলাম, তো ঠিক আছে, আমি ট্রিপলি করছি, আমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সব ঠিক আছে, কিন্তু আমার মতো কিন্তু আরো 10 জন আসছে এবং আরো ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট আসছে। তাহলে আমি অবশ্যই আমি সেই মানে প্রতিযোগিতার কাতারে আমি কিন্তু বাদ পড়ে যাই, এটা স্বাভাবিক। কিন্তু আমার হচ্ছে একটা মজার ব্যাপার হলো যে আমি যে কোরিয়ান ভাষা জানতাম, তো ওই কোম্পানিতে আবার হচ্ছে ওই ফ্যাক্টরিতে কিছু কোরিয়ান ইঞ্জিনিয়ার ছিল, যারা হচ্ছে ওইখানে হচ্ছে কোম্পানি মানে তখন যেহেতু একটা মেশিন তারা বসাবে বানাবে, এই জন্য কিছু কনসালটেন্ট এবং হচ্ছে কোরিয়ান ইঞ্জিনিয়ার সেখানে কিন্তু জব করতো। মানে ওই মানে মেশিনটা ইনস্টল করার জন্য বিদেশ থেকে আসছিল, প্রায় 2-3 বছরের একটা প্রজেক্ট। কিন্তু আমি যখন কোরিয়ান ভাষা যখন আমি আমার সিভিতে কিন্তু উল্লেখ করা ছিল যে আমি কোরিয়ান ভাষা জানি, তো আমার মিড লেভেল ছিল, মিড লেভেল। তো ওইখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট আসছে, অনেক ভালো স্টুডেন্ট আসছে যারা, কারণ আমি 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 কিন্তু এটা নিজের যদি কোনো দুর্বলতা থাকে এটা আমি মনে করি যে স্বীকার করাটাই বেস্ট হবে। তো আমি যেহেতু পরিবহন সেক্টরে জব করেছি, সেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার একাডেমিক ডিপার্টমেন্টে জব করার অভিজ্ঞতা আমার ছিল না। সেহেতু আমি তাদের আমার চাইতে তাদের গ্রহণযোগ্যতাটা অবশ্যই বেশি থাকবে সেই সব মানে সেই কোম্পানিতে বা ফ্যাক্টরিতে। শুধুমাত্র আমি আমার এই ভাষার জন্য আমি সেখানে অ্যাপ্রুভ হয়ে যাই এবং আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি, আমার ওই কোরিয়ান ইঞ্জিনিয়ারের সহকারী হিসেবে। নাইস নাইস। এই জন্য সে সময় আমার যাত্রাটা আরো মধুর হয়ে যায়। আমি কোরিয়ান ভাষা জানতাম যতটুকু, আমি আমার সেই বসের কাছে থেকেও আমি অনেক কিছু শিখেছি। আরো বেশি ভাষাটা আরো স্মুথ হয়ে গেছে। জি জি জি। ভেরি নাইস। মানে একদম দারুণ অভিজ্ঞতা যে বাংলাদেশেই কোরিয়ার নাগরিকের কোরিয়ান ব্যক্তির সংস্পর্শে থেকে কোরিয়ান যাওয়ার সুযোগ তৈরি হওয়া। জি ভাইয়া। ফাইন। আমি আসলে পরে যে প্রশ্নটা করতাম ওই প্রশ্নটার উত্তর চলে আসছে যে দেশে থাকতে কি করতেন, কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন, এই সমস্ত উত্তরই চলে এসছে। তো আমি হলো আহ, একটু বর্তমান আহ, অভিজ্ঞতা সম্পর্কে বর্তমান কর্মজীবন নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনি বর- দক্ষিণ কোরিয়ায় কোন খাতে কাজ করছেন জি এবং কাজের ধরন সম্পর্কে আহ, আমাদের বাংলাদেশ থেকে যারা কোরিয়ায় যেতে আগ্রহী তাদের জন্য ইন্সপিরেশন মূলক অনুপ্রেরণামূলক কিছু ঘটনা বলেন, আমরা শুনি। জি ভাইয়া, ধন্যবাদ। একটা মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটা কোশ্চিন করেছেন। তো আমি আমি কোরিয়াতে মানে আসলে আমার জীবনের মানে এটা যদি আমাকে মানে বলতে চান তাহলে আমার পার্ট বাই পার্ট আসতে হবে। মানে এরকম যে আমি এখন বর্তমানে টেক্সটাইলে হচ্ছে জব করি। আমাদের বাংলাদেশের টেক্সটাইল সেক্টর অনেক বড় একটা সেক্টর। যারা গার্মেন্টসে কাজ করে, মানে গার্মেন্টসের পাশাপাশি ডাইং হাউস বলেন, তারপর হচ্ছে ফেব্রিক্স, তারপরে হচ্ছে আহ, আমরা যে ফেব্রিক্স কালারিং করি, মানে এরকম। তো আমার কোম্পানিটার বেস হচ্ছে টেক্সটাইল ডাইং। যদিও বা আমার কোম্পানিতে শুধুমাত্র একটা আইটেম নিয়ে কাজ করে, সেটা হচ্ছে জিপার। আমরা যে মানে বিভিন্ন গেঞ্জিতে যে জিপার ইউজ করি, কিংবা হচ্ছে প্যান্টে যে জিপার ইউজ করি, কিংবা ব্যাগে যে জিপার ইউজ করি, এই জিপারটা মূলত আরেকটা কোম্পানি থেকে তৈরি হয়ে আসে। আমার কোম্পানি এটাকে হচ্ছে বিভিন্ন কালারে এটা হচ্ছে মানে নতুন নতুন একটা রং দেয় এবং ডাইং করে আর কি। এই তো। তো আমার যে আপনি আরেকটা কথা বলেছেন যে আহ, আমার সহযোগী মানে আমার যে বাস্তব অভিজ্ঞতা, তো বাংলাদেশ থেকে যারা
কোরিয়াতে আসলে নির্দিষ্ট তো একটা সেক্টর নাই কাজের, কারণ এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন খাত যেটাকে বলি। তো এই উৎপাদন খাতটা হচ্ছে অনেক কিছু মিলে উৎপাদন খাত, মানে পুরো উৎপাদন ব্যবস্থাটা, যে কোরিয়ার যত পণ্য উৎপাদন হয়ে থাকে যেসব, এটা হচ্ছে মূলত উৎপাদন খাত। তো মূলত কোরিয়াতে দুইটা তিনটা খাতে লোক নাই, একটা হচ্ছে উৎপাদন খাত, একটা হচ্ছে মৎস্য শিল্প এবং হচ্ছে ভাই আর একটা কি জানো, নির্মাণ শিল্প। এই দুইটা হচ্ছে নতুন জয়েন হয়েছে, কিন্তু আগে ছিল হচ্ছে উৎপাদন খাত, ম্যানুফ্যাকচারিং যেটা বলি আমরা। তো উৎপাদন খাতের মধ্যে সব যত মেশিন বানানো থেকে A to Z, সেখানে হচ্ছে ফেব্রিক মানে টেক্সটাইল থাকতে পারে, ইলেকট্রনিক্স ডিভাইস থাকতে পারে, তারপরে হচ্ছে এভরিথিং, গাড়ি তৈরি, পার্টস তৈরি, কোরিয়ার পার্টস এগুলো গোটা দুনিয়াব্যাপী বিখ্যাত। জি জি জি। আর আপনি বাংলাদেশের যে অভিজ্ঞতার এবং সহযোগী হবে এটা বলতে পারেন যদি বলেন, আসলে কোরিয়াতে কার কোন খাতে চাকরি হবে এটা এটা বলাটা খুবই মানে সো টাফ। হ্যাঁ, তবে নর্মালি যারা বাংলাদেশ থেকে আসবে তাদের কিছু বেসিক যদি কোনো বেসিক স্কিল যদি তারা নিজেদের রাখতে পারে, তাহলে পুরো কোরিয়ারটা তার জন্য সহজ হয়ে যাবে। তো যেহেতু আমি কোরিয়ায় থাকি, আমি শুধু না, যে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি যে দেশে যাক না কেন, সে দেশের ভাষাটা জানাটা আমাদের কাছে যেমন একটা জরুরি, তেমনি হচ্ছে আরো নিজের স্বাভাবিক কিছু স্কিল আছে, যেমন আমরা হচ্ছে কম্পিউটার সম্বন্ধে ভালো দক্ষ হতে পারি। এই জিনিসগুলো আমাদের খুবই একটা হচ্ছে অফিস এক্সেল কিংবা হচ্ছে বিভিন্ন মানে কম্পিউটার, হ্যাঁ। তারপরে হচ্ছে যেমন যদি ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েট যাদের হাউস ওয়্যারিং জানা আছে ইলেকট্রিক্যালে, তারপর হচ্ছে মেকানিক্যালের যেমন হচ্ছে আপনার ওয়েল্ডিং, লেদ মেশিন চালানো, সিএনসি মেশিন চালানো, এগুলো হচ্ছে বিভিন্ন দক্ষতার মধ্যে। যেমন হচ্ছে আহ, আসলে রন্ধন শিল্প, যেমন যারা যদি হোটেল কিংবা রেস্টুরেন্টে যারা জব করে তাদের জন্য এইটা সাপোর্ট খুব একটা, যে সেফ যে রান্না করে। তারপরে হচ্ছে আপনার আহ, কিছু সহজ বিষয়, কার ওয়াশিং, এটাও কিন্তু একটা মানে খুব একটা ভালো অভিজ্ঞতা। মানে যে কোনো কিছু মানুষের কোনো একটা অভিজ্ঞতা যে মানে সেটা অভিজ্ঞতাটা মানুষের একটা শক্তি, মানসিক শক্তি। যে আমি একটা আমি এখানে আসছি একটা কাজে, হয়তো সেই আমি কাজের অভিজ্ঞতাটা আমার নাই, কিন্তু আমার মধ্যে যে কাজের অভিজ্ঞতাটা আছে আমার, এটা তো মনে আমি খুশি যে আমি পরবর্তীতে যেন আমার এই জবে আমি সফল হইতে না পারলে, আমার যে স্কিল নিয়ে আসছি আমি এই ধরনের একটা কাজে জয়েন করলে আমি আরো ভালো করতে হবে, এইরকম আর কি। বেসিক কিছু নির্দিষ্ট বিষয়কে হলো আত্মস্থ করে ফেলা একদম, জি ভাই, এই মানসিকতা নিয়ে থাকতে হবে। জি ভাইয়া, জি। তো এই যে ভাষা তো মোটামুটি করেন একটা লেভেলে আপনি জেনে গেছেন, তো ওদের বাংলাদেশের সংস্কৃতি একরকম, ওখানকার সংস্কৃতি একরকম। তো এই সংস্কৃতির কারণে কোন রকমের কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বা কি ধরনের কোন রকমের সমস্যা করতে হয়েছে কিনা? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ প্রত্যেকটা দেশের সংস্কৃতি আলাদা। আমাদের বাংলাদেশের সংস্কৃতি, কোরিয়ার সংস্কৃতি একটা খাবারের একটা বিশাল বড় একটা ফারাক। তো আমরা কিন্তু হালাল ফুড, হারাম ফুড, মানে এটাই বুঝি আর কি, যে খাবারের মধ্যে। তো এই ধরনের কিছু ব্যাপার আছে যে আমরা কোরিয়ান সব খাবার খেতে পারি না। যেমন বিদেশিরাও আমাদের দেশে আসলে আমাদের মধ্যে খাবার কিন্তু খেতে পারে, তেমনি আমরাও কোরিয়ানদের এই মশলা ছাড়া খাবার কিন্তু আমাদের খেতে হয়তো একটু সমস্যা হয়। কিন্তু প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং, যেহেতু নতুন একটা খাবার খাচ্ছি, এটা কেমন হবে না এর মধ্যে কি আছে, এখন আমি ভালো নাম জানি না, এই খাবারটার নাম বা কি, মানে এরকম একটা মধ্যে কি আছে, মানে এটা সবচেয়ে বড় মাথায় ঘোরে যে আমি একজন মুসলিম, হয়তো আমার জন্য এটা খাওয়া যাবে কিনা, মানে এরকম একটা ব্যাপার আছে। তো কমন কিছু যদি আমরা ভাষা জানতে পারি, তাহলে আমরা কিন্তু কোশ্চিন করতে পারি কোরিয়ানদের। আচ্ছা আচ্ছা। মানে আমরা কোরিয়ান মালিককে সাজাংনিং বলি, কিংবা হচ্ছে কোরিয়ান দোকানে থাকে আজুম্মা কিংবা আজুসি বলি, তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি যে এটা কি, কিংবা এর ভিতরে মানে আমাদের
ধর্মীয় ভাবে যেটা খাবার নিষেধ আছে সেটা মানে আমরা বলতে পারি যে এটার মধ্যে কি এটা আছে কি, তাহলে আমি খাবারটাকে আমি বাদ দিই। কিংবা এই এই জিনিসটা দেওয়া নাই কোন খাবারে, সেই খাবারটা আমাদের দেওয়া নাই। আচ্ছা। হ্যাঁ, এই তো এরকম এরকম এই এই জি, বেসিক সত্য কি একটু আমরা এই সুযোগে শুনে ফেলি। হ্যাঁ, বিশেষত্ব বলতে যেমন যে আমরা কোরিয়ান ভাষায় বলি আর কি হেজি কোগি, আর এটা হচ্ছে ইংলিশে হচ্ছে পর্ক, কিংবা হচ্ছে বাংলায় হচ্ছে আমরা শুকরের মাংস বলি। আচ্ছা। তো কোরিয়ানরা এটা এটা ব্যাপক আকারে খায়। হ্যাঁ, তো আসলে এটা খারাপ কিছু না, কারণ মানে খারাপ কিছু না বলতে মানে তাদের সংস্কৃতিতে আর কি তারা এটা হচ্ছে এটা একটা পুষ্টিকর, অভ্যস্ত। একটা ভালো প্রোটিন। কিন্তু হ্যাঁ, আমাদের হচ্ছে এটা যেহেতু ধর্মীয় ভাবে আমাদের একটা নিষেধাজ্ঞা আছে, তো আমাদের এই জিনিসগুলো আমরা এড়িয়ে চলার জন্য মানে এড়িয়ে চলি। সেক্ষেত্রে আমরা যদি মালিককে যখন বলি যে 사장님 이 음식에 돼지 들어있어요, কিংবা হচ্ছে এই এই খাবারে কি এই শুকরের মাংস আছে, হ্যাঁ যদি বলে যে নাই, হ্যাঁ তাহলে আমি দেন খাওয়া যেতে পারে। হ্যাঁ, তো এই ধরনের কিছু কমন আর কি প্রশ্ন আমরা যদি কোরিয়া মানে কোরিয়া আসার পূর্বে যদি নিজেদের আমরা জেনে থাকি, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। হ্যাঁ, তাছাড়া কোরিয়ানরা কিন্তু একটা জিনিস আসলে সত্য মিথ্যা আমাদের মধ্যে আছে, কিন্তু কোরিয়ানরা খুব মানে মিথ্যা বলে না, মানে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা। 99% কোরিয়ান হচ্ছে মিথ্যা বলে না, হুম। মানে যেটা বলে সত্য বলে। মানে এটা তাদের একটা মানে মানে প্রাকৃতিক বলেন আর মানে ন্যাচারালি মানে এটা তাদের একটা পাওয়ার। আমরা যেমন আমাদের এখানে যেমন ঈদ হয়, পুজো হয়, তো ওদের ওখানে হলো মানে কোরিয়াতে আপনারা এরকম মানে মুসলমান হিসেবে বা বাঙালি হিসেবে যে অনুষ্ঠানগুলো সেগুলো তো থাকলো, সেগুলো কিভাবে পালন করেন, আবার পাশাপাশি হলো তাদের এরকম কি অনুষ্ঠান? জি ভাই, এটাও একটা অসাধারণ প্রশ্ন করছেন আপনি। আমরা মুসলিম, আমাদের দুইটা বড় উৎসব হচ্ছে, অনেকে একটা ফোন দেন ভাই, হ্যাঁ শুনি আমাকে কল দিল, কেটে দিলাম। হ্যালো, অ্যাপটা কেটে গেল। হ্যাঁ ভাই, আমার আমার ফোনে একটা কল আসছিল, এই জন্য মনে হয় একটু কেটে গেছিল। তো আমাদের বড় দুইটা উৎসব হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো আমরা এই দুইটাকে আমাদের ধর্মীয় মানে চিন্তা ভাবনা থেকে যেরকম ভাবে পালন করি, আমরা হচ্ছে পরিবারের সবাই একত্রিত হই। হ্যাঁ, তেমনি ভাবে আপনি জানবেন হয়তো, কিংবা আপনার শ্রোতারা হয়তো জানবে যে এখন দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন জায়গায় মানে অনেক আহ, মসজিদ গড়ে উঠেছে। আচ্ছা। কারণ কোরিয়াতে মুসলিম কমিউনিটি আছে, এবং কোরিয়ানরাও কিন্তু এখন দিনে দিনে মানে প্রচুর মানে অনেক কোরিয়ান কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং যথেষ্ট হচ্ছে সাপোর্ট করছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে যেমন একজন বক্তা আসছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, মানে স্বাধীন, ফ্রিডম, যে আপনি আপনার ধর্ম পালন করেন, সে তার ধর্ম পালন করুক, এইটার ভিতরে কোরিয়াতে কোনো বিধিনিষেধ নাই। এবং তারা এটাতে আরো আপনাকে সাপোর্ট দিবে, মানে প্রশাসনিক যদি বলেন যে আমি একটা ধর্মীয় উৎসব করব, তো আমাকে কোরিয়ান পুলিশেরা এসে আমাকে সাপোর্ট দিবে। আমরা যেমন ঈদের নামাজ পড়লাম মসজিদে, আমি থাকি হচ্ছে শিয়ং এর ওইদুতে। তো আমাদের এখানে একটা মসজিদ আছে, তো আমাদের এই মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করলাম। তো আমরা ঈদের নামাজ পড়তে গেছি, আমাদেরকে হচ্ছে পুলিশ এসে, যেহেতু আমরা বেশ কিছু লোক এখানে জমায়েত হব, এই জন্য আমাদের একটা ভালো একটা প্রোটেকশন দিচ্ছে তারা, পুলিশে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছিল। তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। আর কোরিয়ানদের বেশ কয়েকটা বড় বড় উৎসব আছে, তার মধ্যে হচ্ছে দুইটা বড় উৎসব, একটা হচ্ছে সূচক এবং সনলাম। তো তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারাও খুব আনন্দের সহিত করে, এবং একটা কালচার যে আমাদেরকে বোনাস দেয়। হ্যাঁ, যে সূচক সল্লালে বড় একটা ছুটিতে তারা হচ্ছে একটা বড় পরিমাণের বিদেশি, আমরা যারা এই কোরিয়াতে অবস্থানরত এখন কর্মসংস্থানে মানে কাজ করছি, তাদেরকে তারা হচ্ছে বোনাস দেয়, এবং হচ্ছে যাতে তাদের উৎসবে আমরা মানে উৎসবের মানসিকভাবে তাদের উৎসবের আমরা ভাগিদার হইতে পারি। এই জন্য মূলত তারা কিন্তু, আমরা অন্য দেশের হইলেও এই কালচারটা আমাদের না হলেও কিন্তু আমাদেরকে কিন্তু তারা বোনাস দেয়। তো এই জিনিসটাও কিন্তু ভালো লাগে, এবং আমরাও এটাকে খুব উপভোগ করি। অনেক কোরিয়ান মালিক আছে যারা সূচক সল্লালে মানে এই দুটা বড় উৎসবে তার বিদেশি শ্রমিকদের কিন্তু ইনভাইট করে, যে
ওয়েলকাম জানায়, অনেকে যায় এগুলোতে অ্যাটেন্ড করে। তো একান্তই এগুলো হচ্ছে যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আমরা যেরকম এনজয় করি, আমাদের এনজয়ের মানে মজা করার ক্ষেত্রেও কোনো বিধি নিষেধ বাধা কোনো কিছু নাই, একদম ফ্রিডম কোরিয়াতে। তেমনি কোরিয়ানরাও খুব মজা করে এবং আমাদেরকে ইনভাইট করে, আমরা খুব মজা করি। এই তো।